না দর্শক ছাড় পায়নি সালাউদ্দিন আহমেদ এবং একই সঙ্গে খায়রুল কবির খোকন দুজনকেই শোকজ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। অভিযোগ বেশ পরিষ্কার, এটি নিয়ে গত দুদিন থেকে তোলপাড় চলছে। সেটি হচ্ছে সালাউদ্দিন আহমেদ কেন এস আলমের গাড়িতে করে সম্বর্ধনা সবাই গিয়েছিলেন। তার ব্যাখ্যা দিয়েছেন খায়রুল কবির খোকন যে তার পক্ষে গাড়ি চেনা সম্ভব ছিল না, তার এক ভাই সেই গাড়িটি এনেছে এবং তিনি এস আলমের গ্রুপে চাকরি করেন, জমি জমা দেখাশোনা করেন। তো যেহেতু তার সম্বর্ধনা, তার আগমন, পুরো বিষয়টা তদারক করেছে দল, সুতরাং তার পক্ষে ভেরিফাই করা সম্ভব হয়নি 10 বছর পরে যেহেতু তিনি এসেছেন। এটার একটা বেশ যুক্তি আছে। আর খায়রুল কবির খোকন হচ্ছে বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালের সঙ্গে বৈঠক করেছেন এমন একটি খবর প্রকাশ পেয়েছে, সেই কারণে তাকেও শোকজ করা হয়েছে। দিলীপ কুমার আগারওয়ালের সঙ্গে কোথায় কিভাবে বৈঠক করেছেন আমি ঠিক পরিষ্কার না, কিন্তু সালাউদ্দিন আহমেদের ব্যাপারটা নিয়ে বেশ হইচই হচ্ছে নানা কারণে। কেন সরকার এখন কঠিন অ্যাকশনে যাচ্ছে এস আলমের বিরুদ্ধে। নামে বেনামে সমস্ত সম্পত্তি না কেনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তার 7টা ব্যাংক টেক ওভার করেছে, নতুন পর্যালোচনা পর্ষদ গঠন করা হয়েছে, অর্থাৎ ব্যাংকগুলো থেকে এস আলম মুক্ত করা হয়েছে, পরিষ্কার হিসাব। তো এরকম একটা সময় এস আলমের গাড়িতে করে তিনি গেছেন সম্বর্ধনা সভায়, হাত নাড়ছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। এটা দল এটা মানে সহ্য করেনি, যথাযথ সাংগঠনিক ভাবে তারা পদক্ষেপ নিয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য, তাকেও ছাড়েনি। এর মধ্যে দিয়ে আমি বারবার আজকে সকালে একটা ভিডিও কন্টেন্ট বললাম যে তারেক রহমান কিন্তু এবার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী এবং কঠিন অবস্থানে আছেন। যে যেই হোক না কেন, যে কোনো পর্যায়ে হোক না কেন, তিনি অ্যাকশন নিতে বিন্দুমাত্র কসুর করবেন না। তার কিন্তু প্রতিফলন দেখা গেছে। এর আগে দক্ষিণ চট্টগ্রামের কমিটি ভেঙে দিয়েছেন, 3 জন নেতাকে শোকজ করেছে। কেন? ওই 14টা গাড়ি, যে বিলাসবহুল গাড়ি সরানো হচ্ছিল, সেখানে তারা উপস্থিত ছিলেন, সেই কারণে তাদেরকে শোকজ এবং পরে দক্ষিণ চট্টগ্রামের কমিটি ভেঙে দিয়েছে। এরপরে এই ঘটনা রেশ কাটতে না কাটতে আসলো সালাউদ্দিন আহমেদ, যিনি বিশাল একটি সম্বর্ধনা সবাই গিয়েছেন, কিন্তু গাড়িটি ছিল হচ্ছে এস আলম গ্রুপের। সুতরাং এই কারণে তিনিও কিন্তু রেহাই পেলেন না। তো এখানে খায়রুল কবির খোকন তিনি দিলীপ কুমার আগারওয়ালের সঙ্গে বৈঠক করেছেন, সেটাও দল সহ্য করবে না। কেননা খায়রুল কবির খোকনও একজন দলের উচ্চ পর্যায়ের একজন নেতা। এর মধ্যে একজন কাদের গনি চৌধুরী বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অথবা বসুন্ধরা গ্রুপের ডিএমডি হিসেবে যোগদান করার পর তাকে মিডিয়া সেল থেকে বাদ দেওয়া হয়েছে। কবি হাসান হাফিজ প্রেস ক্লাবের সভাপতি এবং বিএনপি গ্রুপের একজন নেতা, তিনি কালের কণ্ঠে যোগ দিয়েছেন। তার ব্যাপারে যেহেতু তিনি দলের কেউ নন, সুতরাং তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু বোঝাই যাচ্ছে যে দল, বিশেষ করে তারেক রহমান, এই ঘটনাগুলো পছন্দ করছেন না। এই জন্য একের পর এক অ্যাকশন নিচ্ছেন। কেননা ছাত্র জনতা দুর্নীতির বিরুদ্ধে, এই দখলবাজদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে একটি বিপ্লব করেছে। সেই বিপ্লবের প্রতিশ্রুতিতে বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব অথবা দ্বিতীয় দফায় স্বাধীনতা অর্জন করেছে। তো সেই স্বাধীনতা অর্জনের কর্তৃত্ব, নেতৃত্ব যতই ছাত্র বলা হোক না কেন, আসলে তো এর বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। কেননা সামনে ছাত্ররা ছিল, পেছনে যারা ছিল তারা তো অধিকাংশই বিএনপি, তারপরে হচ্ছে জামাতে ইসলাম। সুতরাং মানুষের মধ্যেও চেতনা হলো এখন দুর্নীতির বিরুদ্ধে এবং এই দখলবাজদের বিরুদ্ধে তারা সাংঘাতিক রকমভাবে ঐক্যবদ্ধ। এবং এই কালিমা যদি বিএনপির গায়ে লাগে, এটা তো বিএনপির জন্য একটা বুমেরাং বিষয় হবে। সুতরাং তারেক রহমান সেই সুদূর লন্ডন থেকে বুঝতে পেরেছেন যে এটিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই কারণে তিনি বিন্দুমাত্র, যখনই তার কাছে খবর আসছে, সাথে সাথে তিনি কিন্তু অ্যাকশন নিচ্ছেন। এবং শেষ পর্যন্ত দেখেন
এই দুই সিনিয়র নেতা খায়রুল কবির খোকন এবং সালাউদ্দিন আহমেদ তাদেরকেও শোকজ করা হলো। এইটা একটা সিগন্যাল দলের সর্বস্তরে। আশা করি এইসব ঘটনার মধ্য দিয়ে যদি বিএনপি নেতাকর্মীরা শুদ্ধ হয়, সতর্ক হয়, তাহলে দলের জন্য ভালো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।